মাননীয় স্পিকার বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না। আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম। এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না। মাননীয় স্পিকার, আলোচনায় অংশগ্রহণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং তার পাশাপাশি আমার নির্বাচনী এলাকা মাদারীপুর ১ শিবচরের সর্বস্তরের জনগণ যারা আমাকে ভোট দিয়ে বিশ্বাস করে জাতীয় সংসদে পাঠিয়েছে তাদেরকেও এই জাতীয় মহান সংসদ থেকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনি একদিন বক্তব্য দিতে গিয়ে পিছনের ইতিহাস টানছিলেন এবং সেই ইতিহাস টানতে গিয়ে আমার বংশের মহান পুরুষ হাজী শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনের কথা আপনি স্মরণ করেছিলেন। সেই বক্তব্যে আমি শুনেছিলাম। আমি সেই বংশের একজন সন্তান যারা দেশের জন্যে, এই ভারতবর্ষের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল। যেই সম্মানটুকু এই দেশের, এই বংশের পাওয়ার কথা ছিল এই দেশ থেকে, আপনি একজন মহান মুক্তিযোদ্ধা। হয়তো এখানে আরো অনেকে আছেন যারা ক্লাস 7-এ হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা 8-এ হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা ইন্টারমিডিয়েটে বই পুস্তকে হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দুঃখের সাথে কি বলতে হয় জানেন? সেই 17 বছরে যে ইতিহাস এই দেশের মানুষদেরকে জাগ্রত করত, যে ইতিহাস এই দেশের যুবকদেরকে জাগ্রত করত, যেই হাজী শরিয়াতুল্লাহ তিতুমিদের ইতিহাস এদেশের প্রত্যেকটা মানুষদেরকে দেশপ্রেম শিখাতো, 17 বছরে আমরা দেখেছি সেই ইতিহাসগুলো কাটতে কাটতে আজকে বই পুস্তকে হাজী শরিয়াতুল্লাহ, শাহজালাল, শাহপুরানের তিতুমিরের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আমি এই মাননীয় স্পিকার, আমি এই জাতীয় মহান সংসদ থেকে বলতে চাই, যাদের মাধ্যমে আমাদের ভিতরে স্পিড এসেছে, আমাদের ভিতরে দেশপ্রেম এসেছে, তাদের ইতিহাসগুলো যেন আবার আগামীর পাঠ্যপুস্তকে, আগামীর পাঠ্যপুস্তকে যেন আবার তাদের ইতিহাসগুলো আবার যেন ফেরত আনা হয় এবং আমার দেশের প্রজন্মরা সেটার থেকে সেই ইতিহাস পড়ে দেশপ্রেম যেন আবার তারা জাগ্রত করতে পারে। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে দাঁড়িয়েছি, আমাদেরকে মানুষ ভোট দিয়েছে অনেক ভালোবেসে। প্রবাস থেকে ছেলেরা বলেছে ভোট কিন্তু দিতে হবে তাকে, তারা না হলে টাকা কিন্তু পাঠাবো না, বাবা মারে বলছে, কারণ আমাদেরকে ভালোবেসে। আমাদের কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু তারা কষ্ট করেছে এই প্রবাসী। আমি একজন ব্যক্তি এই সংসদে যে আমি পোস্টাল ব্যালটে এসে আমি শেষ সময় পাশ করেছি, ফেয়ার নির্বাচন হয়েছিল। আর সেই প্রবাসীরা ফোন দিয়ে তাদের দুঃখের কথা আমাকে বলে, তাদের সেই কষ্টের কথা যখন শুনি এই জাতীয় সংসদ থেকে, তখন আমার ইচ্ছে হয় আমি আমার সেই প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু বলি, যারা তাদের জীবনের, যারা এক একজন ফ্রিডম ফাইটার হয়ে দেশের জন্য কষ্ট করছে, যারা নিজের স্ত্রী, পুত্র, সন্তান, বাবা মাদেরকে রেখে যারা কষ্ট করছে। আজকে প্রবাসীরা যখন বাংলাদেশে আসে, এই জাতীয় সংসদে 1 থেকে 1.5 ঘন্টা তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সে আলোচনার প্রতিফলন কি হয়েছে সেটা আজও এখনো দেখলাম না, জানলাম না। কিন্তু আমরা জানতে চাই, আমরা ফ্রিডম ফাইটারদের পক্ষে কথা বলতে চাই, যারা দেশের পক্ষে লড়ছে, না খেয়ে লড়ছে, ঘাম দিচ্ছে, কষ্ট করছে। এত কষ্ট করার পরেও আমার এয়ারপোর্টে এসে তারা প্রশাসনের হাতে তাদেরকে বেইজ্জতি করা হয়, তারা অধিকার নিয়ে কথা বলতে পারে না। প্রবাসীরা আজ পাসপোর্টের জন্য দিশেহারা হয়ে গিয়েছে, দেশে আসলে আইডি কার্ড হচ্ছে না। এইখানে যারা মন্ত্রণালয়ে বসে আছেন, আমি কি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাদের প্রতি কি আপনাদের চোখ কি একটু পড়ে না? মায়া কি একটু হয় না? তাদের জন্য কি একটু দয়া হয় না? আমি চাই এই সংসদ থেকে, এই জাতীয় অধিবেশন থেকে আমি বলতে চাই, এই বাজেট অধিবেশন থেকে বলতে চাই, প্রবাসীদের এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব মাননীয় স্পিকার সমাধান যেন এই সংসদ থেকে করা হয়, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। মাননীয় স্পিকার, এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে, এমপি সাহেব কারেন্ট নাই কেন? কি যে এক ঝামেলায় আছি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এই এলাকায় মনে করেন 2 জন মারামারি করে রাতের 3টা বাজে
মাননীয় সদস্য, আপনাকে আরো 1 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে এখানে সবাই কথা বলেছে, এজন্য আমি আর বাজেট নিয়ে বেশি কথা বলতে চাই না। কারণ আমাদের মন্ত্রী মহোদয় চমৎকার সুন্দর বাজেট উপস্থাপন করেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, বাজেটটা যেন টিকসই হয়, এই বাজেট থেকে যেন কোনো দুর্নীতি না হয়। সরকার চেষ্টা করছে, যখন তারা চেষ্টা করছে আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা সেটা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যেই কথাটি বলছিলাম, মাননীয় স্পিকার বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না, আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম। এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না মাননীয় স্পিকার। এজন্য আপনাকে ধন্যবাদ। আমার সময় শেষ, কথা অনেক ছিল, বলতে চাইছি পারি নাই। আবার কখনো দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি উভয় দল, বিরোধী দল এবং সরকারি দলের সংসদ সদস্যদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি এই সেশনটি পরিচালনার জন্য। আশা করি আপনারা এই সেশনটি পরিচালনার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করবেন এবং সংসদের রীতিনীতি আমরা সকলে মেনে চলব, এটা কামনা করি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি হিসাবে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনা অব্যাহত আছে। এবার বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব কলিমুদ্দিন আহমেদ, 228 সুনামগঞ্জ 5। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমান অর্থ বছরের বাজেটে প্রস্তাব করা হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেট প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদকে চৌধুরীকে আন্তরিক অভিনন্দন। গভীর শ্রদ্ধা জানাই, স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। এই বাজেটটা 3টা কৌশলের উপরে নির্ধারণ করা হয়েছে। 1 বছরের মধ্যে অর্থনৈতিক অবনতি রোধ এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন। আগামী 3 বছরের মধ্যে রাজস্ব সংস্কার, বিনিয়োগ, আর্থিক পুনর্গঠন, রপ্তানিমুখীকরণ, রেস্টোরেশন, আর তৃতীয় হচ্ছে রিকনস্ট্রাকশন। 5 বছরের মধ্যে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করি যে এই বাজেটটি সম্পূর্ণ জনগণকে সামনে রেখে করা হয়েছে। আমরা জানি যে ফ্যামিলি কার্ডের বিষয়ে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিলেন, সেটা বাস্তবায়ন হয়েছে এবং এই বছরও আরও বর্ধিত হারে যাতে ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগ করতে পারেন আমাদের নারীরা, সেই ব্যাপারে বরাদ্দ রাখা হয়েছে। আমরা দেখেছি যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরেও এই ভাতা আরও বর্ধিত আকারে প্রদান করার জন্য প্রয়োজনীয় প্রস্তাব রাখা হয়েছে। কৃষক কার্ডের ব্যাপারেও আমাদের বর্তমান সরকার এই বিষয়ে বাজেটে বরাদ্দ রেখেছেন। হেলথ কার্ডের বিষয়ে বরাদ্দ রেখেছেন। আমরা পুরো বিষয়টাই, পুরো ফোকাসটাই হচ্ছে জনগণের দিকে। সুতরাং এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে,
জুলাই যোদ্ধাদের শহীদ এবং যারা আহত আছেন তাদের জন্য ভাতা বরাদ্দ করা হয়েছে। এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের অনেক বন্ধুরা এটাকে একটি চ্যালেঞ্জিং বাজেট বলছেন। হ্যাঁ, এটা তো একটা চ্যালেঞ্জিং বাজেট। দিবাস্বপ্ন বলছেন, এটা দিবাস্বপ্ন নয়। এই স্বপ্ন সেই স্বপ্ন জাতির সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞা। দিবাস্বপ্ন আপনারা দেখেছিলেন নির্বাচনের আগে। সেই স্বপ্ন জনগণের ভোটে ধূলিসাৎ হয়ে গেছে ইনশাআল্লাহ। সুতরাং আমরা মনে করি এটি একটি গণমুখী বাজেট। যারা এটা চানাচুর বলেন, দুষ্ট লোকেরা বলে চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। সুতরাং চ্যালেঞ্জিং বাজেট আমরা স্বীকার করি, এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই তো আমাদের এই বাজেটের বিভিন্ন পদক্ষেপ রাখা হয়েছে। আমাদের শিক্ষা খাতে 1.39% থেকে বৃদ্ধি করে 2% বর্ধিত করা হয়েছে। এই বাজেটেই ওয়ান টিচার ওয়ান ট্যাব ব্যবস্থার জন্য বরাদ্দ রাখা হয়েছে। ওয়াইফাইয়ের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা রাখার জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিনামূল্যে পোশাক, স্কুল ব্যাগ এবং জুতা প্রদানের জন্য আমাদের শিক্ষার্থীদেরকে সেজন্য বাজেট রাখা হয়েছে। বাধ্যতামূলকভাবে তৃতীয় ভাষা শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার জন্য আমরা প্রয়োজনীয় বরাদ্দ রেখেছে। প্রসঙ্গত আমরা বলতে চাই যে এখানে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় নজরদারি রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে আমরা অনুরোধ জানাই, কারণ আমাদের যথেষ্ট ঘাটতি আছে বলে আমরা এখনো মনে করি। এটা একটা চ্যালেঞ্জ যে শিক্ষাক্ষেত্রের মান উন্নয়ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক এবং উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের এখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের স্নাতক পর্যন্ত আমি বলেছি বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্য খাতে 0.58% থেকে বৃদ্ধি করে এখানে প্রস্তাব করা হয়েছে 1.01% বৃদ্ধি করা হয়েছে। আমরা মনে করি এটা জনগণের স্বাস্থ্য খাতকে একটি উল্লেখযোগ্য সহযোগিতা প্রদান করবে। হ্যাঁ, এটা সমস্যা আছে, অ্যাম্বুলেন্স নাই, সমস্যা আছে। অ্যাম্বুলেন্স সেবা চালু করার জন্য 400 কোটি টাকার বরাদ্দ এখানে রাখা হয়েছে। আমরা জানি আমাদের অনেকেরই অভিযোগ আছে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্সের সার্ভিস পাওয়া যাচ্ছে না। সেটাকে সচল করার জন্য 400 কোটি টাকার অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য এখানে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। 5000 MBBS চিকিৎসক নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছে, বরাদ্দ রাখা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এটি একটি গণমুখী বাজেট। আপনারা কিভাবে মনে করেন সেটা আমরা আপনাদের চিন্তার দৈন্যতাকে আমরা ধিক্কার জানাই। আমরা দেখেছি যে হার্টের ব্যাটারি এবং হার্টের রিং ডায়াগনস্টিক সুবিধার জন্য আরো সহজলভ্য করার জন্য এখানে অর্থ বরাদ্দ এবং প্রস্তাব করা হয়েছে। আমরা মনে করি, দৃষ্টি আকর্ষণ করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ডায়াগনস্টিক সুবিধা যাতে প্রত্যেক উপজেলায় আমাদের। সংসদ সদস্য, আপনার সময় শেষ। আপনি ইচ্ছা করলে আপনি 1 মিনিট বাড়িয়ে নিতে পারেন। আপনাকে 1 মিনিট সময় 2 মিনিট দিবেন, 2 মিনিটে বিশ্বাস করে ফেলুন। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে শেষ করব। আমার নির্বাচন এলাকায় গোবিন্দগঞ্জ বসন্তপুর সড়ক, জালালপুর লামা রসুলগঞ্জ সড়ক, কৈতক হায়দারপুর সড়ক, লক্ষণসুম কচুরগাঁও সড়ক, ফকিটিল্লা ছনবাড়ি সড়ক, দাউয়া আন্দারিগাঁও ছাতক সড়ক, নোয়ারাই চাঁদপুর সড়ক, জোড়াপানি নরসিংপুর সড়ক, নোয়ারাই বাংলাবাজার সড়ক,
দোয়ারা ভোগলা সড়ক, বরকাপন আজমপুর সড়ক, শরীফপুর ব্রিজ, পশ্চিম বাংলা বাজার ব্রিজ, নাসিমপুর ব্রিজ, দোয়ারা বাজারে সুরমা নদীর উপর ব্রিজ। আমাদের ছাতক পৌরসভায় পানি সরবরাহ নাই, পানি সরবরাহর ব্যবস্থা করা হয়েছিল, টেন্ডার হয়েছিল, কাজটি বন্ধ আছে। এটি চালু করে জনগণের সুবিধার জন্য চালু করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ছাতক শহরে 0 কিলোমিটার হইতে 6 কিলোমিটার পর্যন্ত 4 লেন রাস্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা হচ্ছে। আমরা আশা করি এটি অতি শীঘ্রই এই রাস্তাটি আমরা চালু করতে পারবো। আমাদের ছাতকে চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় 1857 সনে সেখানে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই এই প্রাচীনতম বিদ্যালয়টিকে যাতে সরকারিকরণ করা হয়, এই জন্য আমরা আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা আশা করছি। ছাতক এবং দোয়ারা বাজারের এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি, জনগণের কল্যাণে বর্তমান সরকার আরও নিবেদিত হতে পারবে বলে আমরা আশাবাদী। ছাতক দোয়ারা বাজারের যে সমস্ত সমস্যার কথা আমরা তুলে ধরলাম, আমরা আশা করি আমাদের বর্তমান সরকার আগামী বাজেটে এই সমস্ত সমস্যা দূর করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।